ক্লাস 9 আমরা আজকে তোমাদের সারাংশ লিখন করাবো। গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ভাবার্থটা, তাই তো? তো ভাব সম্প্রসারণ হয়ে গেছে, ভাবার্থ হয়ে গেছে। আর আজকে তোমাদের সারাংশ কী করে লিখতে হয় বা কেন সারাংশর প্রয়োজন বা সারাংশ কী, সে সমস্ত তোমাদের আমি আজকে বলবো। তো তোমরা ভালো করে শোনো। প্রথমেই দেখো যে এই সারাংশ কী বা কাকে বলে এবং কেন এই সারাংশের মানে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখো। আবার ওই একই কথা বলবো, কবি, সাহিত্যিক বা লেখকগণ তাদের যে বক্তব্য বা বর্ণনা, যে সমস্ত বিষয়গুলো একেবারে কি বলবো ভাব ঘন আকারে প্রকাশ করেন, তো তেমনই দেখো যে অনেক সময়ে তারা কিন্তু উচ্ছ্বসিতভাবে তাদের বক্তব্য বা বস্তুকে নানা ধরনের, কখনো অলংকার প্রয়োগ করে, কখনো বিভিন্ন দৃষ্টান্ত সংযোগ করে সেটাকে বেশ সুষমামণ্ডিত করে তোলে, অর্থাৎ বেশ সুন্দর একটা রূপ দেয়। তো এর ফলে কি হয় যে রচনার যে সৌন্দর্য বা ঐশ্বর্য সেটা কিন্তু বেড়ে যায়, আর তার সঙ্গে কিন্তু তার শরীরও বৃদ্ধি পায়, অর্থাৎ বেড়ে যায় আর কি, মানে কলেবর বা শরীরও বেড়ে যায়। তো অনেক সময় এই যে রচনাংশের যে বাহুল্য অংশ, সেই বাহুল্য অংশ বাদ দিয়ে, ভালো করে শোনো, যে লেখাটা লেখা হলো তার যে মানে কি বলবো বাহুল্য, অর্থাৎ সেটা না দিলেও আর কি আমাদের লেখাটাতে কি বলতে চাইছেন সেই অর্থটা বা সার বস্তুটা আমরা মানে যে মূল ভাবটা সেটা জানবার যে দরকার সেটাও কিন্তু জানা যায়। কেমন? অর্থাৎ রচনার আনুষঙ্গিক বাহুল্যতা বাদ দিয়ে কিন্তু মূল ভাবটা জানার প্রয়োজন হয়, এই হচ্ছে কথা। তো রচনার এই যে মূল ভাব, এই ভাবটাই হচ্ছে কিন্তু সারাংশ। তাহলে বোঝাতে পারলাম মনে হয়। তো যে পদ্ধতিতে রচনার এই যে মানে একটা বড় শরীর থেকে, কলেবর থেকে তার যে মূল অংশটি আমরা মানে নিষ্কাশন করা বা টেনে মূল অংশটা বের করে নিতে পারি, বা যে পদ্ধতিতে নেওয়া হয় বা নিষ্কাশন করা হয়, তাকেই কিন্তু আমরা বলবো সারাংশ লিখন। তাহলে বুঝতে পারলে তো যে বাহুল্য অংশ বাদ দিয়ে ওই অনেক সময় আমরা ভূমিকা করি, উদাহরণ দেই, দৃষ্টান্ত বিভিন্ন ধরনের দিয়ে থাকি, অলংকার প্রয়োগ করি, তো এই সমস্ত বাদ দিয়ে তার মূল যে অংশটা, সেই মূল ভাবটাই হচ্ছে কিন্তু সারাংশ। আর এটা যে পদ্ধতিতে আমরা মানে বেশ একটা বড় লেখা থেকে ছোট লেখা, অর্থাৎ তার যে বড় শরীর থেকে যে ছোট্ট একটা কি বলবো যে সারবস্তু বা মূল ভাব আমরা বের করে নিতে পারি, মানে নিষ্কাশন করা মানে বের করা। তো যে পদ্ধতিতে করা হয় তাকেই কিন্তু আমরা বলবো সারাংশ বা সারাংশ লিখন। এইভাবেই কিন্তু আমরা সারাংশ লিখে থাকি। এই হলো সারাংশ কী বা কেন বা কেমন করে ব্যবহার করি। এবার কথা হলো এই যে সারাংশ লেখন, এই সারাংশ লেখনের কিন্তু বেশ কতগুলো নিয়ম আছে। তোমাদের দেখো ভাব সম্প্রসারণের সময় নিয়ম বলে দিয়েছি, তারপরে তোমাদের ভাবার্থের সময়ও নিয়ম বলে দিয়েছি। এখন আমি সারাংশের নিয়মও তোমাদের বলে দেব। তোমরা যদি এই নিয়মগুলো ভালো করে জানো তাহলে কিন্তু তোমাদের আর এই সারাংশ বা ভাবার্থ লিখতে কিন্তু তোমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয় বা হবেও না। তো দেখো সারাংশ লেখার যে নিয়ম, এর কিন্তু দেখো কোনো বাঁধা ধরাও কিন্তু কোনো নিয়ম নেই যে না এটা এই হবে সেটা এই করতে হবে, সেটা না। মানে বেশ যত্নের সঙ্গে সেটা বারবার করে পড়তে হবে, এবং পড়ে ব্যাপারটা বুঝতে হবে, এবং কিন্তু বারবার করে পড়ে বুঝে মন দিয়ে বেশ কয়েকবার করে পড়তে হবে।
যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে কী বলতে চাইছে, আচ্ছা একটু বুঝলাম, আচ্ছা দেখি আবার পরে কী বলতে চাইছে। তো এই যে পড়বার সময় বিষয়ের যে মানে মূল ভাব, সেই ভাবটা কিন্তু আমরা মানে কি বলবো উপলব্ধি করার চেষ্টা করব অতি অবশ্যই। এটা একদম 1 নম্বর পয়েন্টস। 2 নম্বর হচ্ছে এই যে মূল ভাব, এই ভাবটি কিন্তু যাতে করে আমার কাছে বা তোমাদের কাছে পরিস্ফুট যখন হয়ে আসবে বা হয়ে এলো, তখন কিন্তু সেটা সংক্ষিপ্ত আকারে, যে না ও এত বড় লেখের দরকার নেই, এই এত বড় কথার অর্থই হচ্ছে এইটুকু, বুঝে গেছি। তখন এটাকে সেই একদম সংক্ষিপ্ত আকারে এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় কিন্তু সেটা প্রকাশ করতে হবে। ভাষা একেবারে কঠিন দিয়ে দিলেই যে তুমি একেবারে নম্বরটা বেশি ভালো ক্যারি করতে পারবে সেটাও কিন্তু নয়। আসল কথাটা সহজ সরল প্রাঞ্জল ভাষায় তোমাকে কিন্তু লিখতে হবে। তো লেখার সময় কিন্তু দেখো কিছু কথা তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, তোমাদের এটা ভাবার্থর সময়ও বলেছি যে যদি উত্তম বা মধ্যম পুরুষে লেখা থাকে সারাংশ, তাহলে কিন্তু সেটা প্রথম পুরুষে লিখতে হবে। ভাবার্থের ক্ষেত্রেও কিন্তু একই। তো এইভাবে আর কি বলতো, ওই একটা কথারই কিন্তু বারবার পুনরাবৃত্তি করা যাবে না। এই বলেছিলেন, ওই করেছিলেন, ওই হ্যাঁ যেন যেন সেসব যাবে না। একবার যেটা বলে দিলে সেটা কিন্তু বলেই দিয়েছো, আর কিন্তু মানে সেটা নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, ঠিক আছে। তারপর যেটা কথা দেখো, আমরা এটা কিন্তু খুব ভুল করি, যেটা হচ্ছে সাধু চলিত ভাষার কিন্তু আমরা সবসময় মিশ্রণ ঘটিয়ে থাকি। কিন্তু এই যে গুরুচণ্ডাল দোষ, এটা কিন্তু মারাত্মক দোষ। তুমি যদি সাধুচলিত ভাষায় মানে মিলিয়ে মিশিয়ে একাকার করে দাও, এক্সামিনার ইচ্ছে হলে কি ওটা পুরো কেটে কিন্তু জিরো দিয়ে দেবে। তাই যে কোনো একটা ভাষা মানে অবলম্বন করবে তোমরা। হয় চলিত ভাষা, সাধু ভাষার কোনো দরকার নেই। একবার সাধু ভাষা হয়তো শুরু করলে তারপরে চলিত চলে এলো, এটাই হচ্ছে গুরুচণ্ডাল দোষ। তো এই দোষটাকে এড়িয়ে যেতে হবে। তো সাধু চলিত যে কোনো একটা ভাষায় কিন্তু তোমাদের লিখতে হবে, এটা মাথায় কিন্তু রাখবে। আর তোমাদের ভাবার্থের সময়ও বলেছি যে যদি কোনো উদ্ধৃতি চিহ্ন থাকে তাহলে সেই উদ্ধৃত চিহ্নটির যে মানে মর্ম কথা, সেই মর্মার্থটা কিন্তু তোমাকে বলে দিলেই হবে, উদ্ধৃতি চিহ্ন দেওয়ার আর দরকার নেই। আর উপমা, রূপকাদি, অলঙ্কার এই সমস্ত থাকলে সেগুলোকে একদম বাদ দিতে হবে। কেননা আমরা প্রথম সংজ্ঞাতেই কিন্তু মানে সেগুলো বলেই দিয়েছি যে যতই যা কিছু দৃষ্টান্ত দিক, অলঙ্কার দিক, যতই সৌন্দর্য বাড়াক না কেন, সেগুলো কিন্তু মানে বাদ দিয়ে দিতে হবে। এবং বাদ দিয়ে তার যে ভেতরের যে মূল ভাবটা, সেই অন্তর্নিহিত ভাবটা কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে। তারপর যেটা হচ্ছে যে দেখো, সারাংশ না যে এমন কতগুলি শব্দ বা শব্দগুচ্ছ মানে ব্যবহার করতে হবে যেগুলো কিন্তু মানে কি বলবো, এর মধ্যে কোনো বাহুল্য নেই, অর্থাৎ বাড়াবাড়ি কোনো কিছু নেই, মানে বড় কথাটাকে যাতে করে ছোট করা যায়। তো যাই হোক, তো তোমাদের তো সমাস এখনও করা হয়নি। তো ক্লাস 10-এ উঠে তোমরা সমাস করবে। তো সেই সমাসবদ্ধ পদগুলোকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। যে দীর্ঘ বাক্যটাকে সংক্ষিপ্ত বাক্যে, বা একাধিক খণ্ড খণ্ড বাক্যাংশকে সমাসবদ্ধ পদে কিন্তু ব্যবহার করতে হবে। এবং সেইভাবে সেটাকে মানে আমরা সমাসবদ্ধ পদটাকে ব্যবহার করলে আমরা কি হলো না, বিষয়টা সংকুচিত হয়ে গেল। সেই বিস্তারটাকে, ভাষার যে বিস্তার, এক কথায় হচ্ছে ভাষার যে বিস্তার, সেটাকে সংকোচন করতে হবে। তো সেই সংকোচন করতে হলে কিন্তু সমাসবদ্ধ পদ ব্যবহার করতে হবে, ঠিক আছে।
এবং তোমাদের ভাবার্থতেও বলেছি যে 1/3 লিখতে হবে, কেমন? আর কি বলবো, সারাংশের কোনো ওই একই কথাই, কোনো মাপ যোগ কোনো কিছু সেরকম কোনো কিছু নাই, তবে ওই 1/3 লেখার তোমরা চেষ্টা করবে। হ্যাঁ, এইটুকু কথা তোমরা মনে রাখবে। শব্দ সংখ্যা তোমরা ইচ্ছে হলে লিখেও দিতে পারো, নাও পারো, হ্যাঁ, তাতে কোনো অসুবিধে হবে না। তো তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে সারাংশ কী বা কেন সারাংশ ব্যবহার করা হয়, এবং এই সারাংশ লেখার যে কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলি কি সেগুলো বলে দিলাম। সেই নিয়মগুলি কিন্তু পরপর ভালো করে তোমরা পড়ে নেবে, তোমাদের বইতেও আছে, এই নিয়মগুলো দেখে নেবে। তাহলে এইটুকু হলো। এবার কিন্তু আমরা সারাংশে যাব, কেমন? প্রথমে দেখো, তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে আমি তোমাদের একটা উদাহরণ পড়িয়ে দিচ্ছি, তারপর বাকি যে উদাহরণগুলো সেগুলো তোমরা পড়ে, হ্যাঁ, মানে কি বলবে, তোমরা বারবার পড়ে ব্যাপারটাকে বুঝবে যে আচ্ছা এরকম থাকলে এইভাবে লিখতে হবে। এবং আমি তারপর তোমাদের যে অনুশীলনীতে যেগুলো আছে সেইগুলো তোমাদের করিয়ে দেবো। তবে দেখো, এই বই থেকেই যে আসবে বা এই কটা করলেই যে তুমি কমন পাবে এমন কিন্তু কোনো কথা নয়। যে কোনো গদ্যাংশ, যে কোনো কবিতাংশ, যে কোনো গল্প অংশ থেকে কিন্তু আমরা তোমাদের কোশ্চেন করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আর তাই তোমাদের নিয়ম কানুন সব কিছু বলে দিলাম ডিটেলে। তো তোমাদের বইয়ের প্রথম যে উদাহরণটা দেখো, তোমাদের বইটা তো খোলো, বই খুলতেই হবে। আর আমি তোমাদের 1 নম্বর উদাহরণ যেটা আছে সেটা আমি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি। যে দেখো, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, হেন রসনায় মম সত্য বাক্য জ্বলি উঠে খড় খড় ঘোষণ, তোমার ইঙ্গিতে যেন রাখি তব মা, তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। তো এই যে কথাটা, এই কবিতাটা আমরা কিন্তু বারবার পড়ে নেব, ঠিক আছে? পড়ার পর আমরা যেই কি বলবো, যে এই কি বলবো, এটা পড়ার পরে যে বিষয়টা আমরা বুঝতে পারবো সেটাই কিন্তু আমরা লিখব। তাহলে প্রত্যেকটা লাইনের মানে তোমরা বুঝে নেবে। এখানে যেহেতু করা আছে আমি সেটা অত ভেঙে বলে দিচ্ছি না, আমি অনুশীলনীগুলোতে তোমাদের ভেঙে বলে দেব। এখানে যেহেতু তোমাদের করাই আছে সব কিছু, হ্যাঁ, তো সেই জন্যই আমি আর তেমন কিছু বলছি না। তো তাহলে দেখো, প্রথমেই আমরা ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, তো ক্ষমা একটা মহৎ গুণ। তো যেখানে অন্যায়কারীকে শাস্তি দেওয়া সম্ভব সেখানে শাস্তিদাতা যদি তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন, তবে সে সংশোধনের সুযোগ পায়। কিন্তু যেখানে অন্যায়কারী প্রবলতর, সেখানে যদি ক্ষমা করা হয় তবে সেই ক্ষমার দ্বারা কি বলবো, প্রকারান্তরে অন্যায়কেই প্রশ্রয় দেওয়া হয়। এখানে দেখো ভাষাটা একটু শক্ত দেওয়া আছে, তোমরা কিন্তু নিজের মতো করে নিতেই পারো। ক্ষমা একটা মহৎ গুণ, যেখানে অন্যায়কারীকে শাস্তি দেওয়া সম্ভব সেখানে শাস্তিদাতা যদি তাকে শাস্তি না দেয় তাহলে সে সংশোধনে না, শাস্তি না দিয়ে তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে সে সংশোধনের সুযোগ পায়। কিন্তু অন্যায়কারী যদি মানে কি বলবো, যে একটা গুরুতর অন্যায় করলো তখন তাকে কিন্তু, যে ক্ষমার অযোগ্য, তখন তাকে কিন্তু ক্ষমা দ্বারা কোনো মতেই সেটা সম্ভব না, কেননা অন্যায়কে তখন প্রশ্রয় দেওয়া হবে। তাই তো, এইভাবে তোমরা লিখতে পারো। তাই এই ক্ষমা দুর্বলতারাই কিন্তু নামান্তর। আর এই দুর্বলতাকে আমরা কি বলবো, বর্জন করব বা পরিহার করব,
পরিহার করে অন্যায়ের প্রতিকার করা কিন্তু উচিত। হ্যাঁ, কারণ অন্যায় কাজ করা যেমন অনুচিত, অন্যায়কে ক্ষমার ছলে প্রশ্রয় দেওয়াও কিন্তু তেমনই অসঙ্গত বা সে দোষী বা অনুচিত। তো এইভাবে কিন্তু তোমরা করবে। তো যাই হোক, এটা তোমাদের উদাহরণ বললাম। এবার পরপর অনেকগুলো আছে, তোমাদের সেই উদাহরণগুলো কিন্তু তোমরা নিজের মতো করে দেখে নেবে। এখানে সব দেওয়া আছে, গদ্যাকারে আছে, কবিতা আকারে দেওয়া আছে। হ্যাঁ, তো সবই রকমভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি এবার তোমাদের অনুশীলনীগুলো কয়েকটা করে দিচ্ছি। হ্যাঁ, এবং তাতেই তোমরা অনেকটা বুঝে যাবে। ঠিক আছে, এবার তোমাদের অনুশীলনীগুলো আমি একটুখানি বলে দিতে চাই। দেখো, 1 নম্বর অনুশীলনী। হে ভারত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি একটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তাহলে আমরা ব্যাপারটা কিন্তু বুঝেই যাচ্ছি। একবার যদি আমরা না বুঝতে পারি, তাহলে কি বলেছি যে তোমরা তাহলে বার কয়েক করবে, 2 বার 3 বার 4 বার 5 বার, যতক্ষণে না বুঝতে পারবে। এটা কিন্তু একদম সহজ, আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটাকে কী বলতে চাইছি। অর্থাৎ এই যে সমস্ত ভারতবাসী, সমস্ত ভারতবাসীকে কি বলবো, দেশাত্মবোধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, হ্যাঁ, বা কি বলবো, দেশাত্মবোধে জাগ্রত হয়ে সমস্ত সাম্প্রদায়িকতা ভেদাভেদ এই সমস্ত জ্ঞান পরিহার করে সমস্ত বা সকল বা সব সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার আহ্বান করা হয়েছে এখানে। তাদের উদ্দেশ্যে এটাই বলা হয়েছে যে সকল ভারতবাসী তাদের ভাই। দেখো, বারবার বলা আছে কিন্তু মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, কতবার বলার দরকার নাই। তাহলে এক কথায় আমরা বলে দেব যে সকল ভারতবাসী কিন্তু তাদের ভাই, আর ভারতের মাটি কিন্তু তাদের স্বর্গ, তাই না? তাহলে ওখানে হয়ে গেল। এবার এই যে কাপুরুষতা এবং দুর্বলতা, হ্যাঁ, সমস্ত ত্যাগ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে তাদের মানুষ হয়ে বাঁচতে হবে। হ্যাঁ, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই বারবার অত কথা না বলে আমরা কিন্তু এইভাবে বলবো। তাহলে এইটুকু বললেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, তোমাদের 2 নম্বরটা আমি বলছি। 2 নম্বরটাও তোমাদের খুবই সহজ। পরকে আপন করতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। বিদেশি যাহাকে পৌত্তলিকতা বলে, ভারতবর্ষ তাহাকে দেখিয়া ভীত হয় নাই, নাসা কুঞ্চিত করে নাই। ভারতবর্ষ পুলিন্দ শবর ব্যাধ প্রভৃতিদের নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে ব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলই আপনার করিয়াছে। তাহলে এটা থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের ভারতবর্ষের যে কত গুণ আছে, সেই গুণের কথাই আমরা বলবো। দেখো, যে পরকে আপন করার নামই কিন্তু প্রতিভা।
হুম। তো আমাদের এই ভারতবর্ষ মানে বহু জাতিকে বা বহুকে অনেকগুলোকে একত্র করেছে। হুম। আর এই যে বিশৃঙ্খল যে জাতি, এই বিশৃঙ্খল জাতিকে বা জাতির মধ্যে এনেছে শৃঙ্খলতা, অর্থাৎ বিশৃঙ্খল জাতিকে শৃঙ্খল করেছে, এইভাবে লিখবে। আর ত্যাগের মন্ত্রে জাতি ও ধর্মের সমন্বয় সাধন করেছে। কে না আমাদের ভারতবর্ষ। তাহলে জাতি ও ধর্মের মধ্যে সমন্বয় সাধন করেছে আমাদের ভারতবর্ষ। দেখো তোমরা এটা পড়েই তোমরা নিজের ভাষা দিয়ে নিজেরাই লিখতে পারবে। দেখো, পৃথিবীর সভ্য সমাজের মধ্যে এই একমাত্র দেশ যে বিবিধের মাঝে মিলনের মহান প্রয়াস দেখিয়েছে। এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে। আর হচ্ছে তোমরা কিন্তু বারবার করে পড়বে। আমি তো তোমাদের একবার পড়িয়েই বলে দিচ্ছি, হ্যাঁ, মোটামুটি। তো তোমরা তো সেটা এখানে না হয় বলে দিলাম, তোমরা পেরে গেলে। এবার এমন একটা হয়তো গদ্যাংশ বা কবিতাংশ দিলাম, সেটা হয়তো তখন তোমরা হয়তো জানো না, তো অজানা, তো সেটা বারবার পড়ে কিন্তু তোমাকে তার মানেটাকে মানে কি তার সারমর্মটাকে আর কি বুঝতে হবে, এবং বুঝে সেটা তোমরা নিজের ভাষায় লিখবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখি এবার দেখো 3 নম্বরটা দেখো। আজকাল বড় গোল শোনা যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে। এতকাল আমাদিগের দেশ উচ্ছন্ন যাইতেছিল, এক্ষণে ইংরাজের শাসন কৌশলে আমরা সভ্য হইতেছি। আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। এই মঙ্গল ছড়াছড়ির মধ্যে আমার একটি কথা জিজ্ঞাসার আছে, কাহার এত মঙ্গল? হাসিম শেখ আর রমা কৈবর্ত 2 প্রহরের রৌদ্রে খালি মাথায় খালি পায়ে এক হাঁটু কাদার উপর দিয়া 2টা অস্থি চর্ম বিশিষ্ট বলদে ভোঁতা হাল ধার করিয়া আনিয়া চষিতেছে, উহাদের কি মঙ্গল হইয়াছে? আমরা কিন্তু বুঝতে পারছি কি বলতে চাইছে। তো তাহা যদি না হইল, তবে আমি তোমাদের সঙ্গে মঙ্গলের ঘটায় কিন্তু হুলুধ্বনি দিব না। দেশের মঙ্গল? দেশের মঙ্গল কাহার মঙ্গল? তোমার মঙ্গল দেখিতেছি, কিন্তু আমি কি দেশ? তুমি আমি দেশের কয়জন? আর এই কৃষিজীবী কয়জন? তাহাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে? হিসাব করিলে তাহারাই দেশ। দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী। তোমা হইতে আমা হইতে কোনো কার্য হইতে পারে না, কিন্তু সকল কৃষিজীবী খেপিলে কে কোথায় থাকিবে? কি না হইবে? যেখানে তাহাদের মঙ্গল নাই, সেখানে দেশের কোনো মঙ্গল নাই। তাহলে তোমরা এই কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবাই। এবং 2-1 জনের মঙ্গলে যে দেশের মঙ্গল হয় না, সেটা আমরা সবাই জানি, তাই না? তাহলে আমরা কিভাবে লিখব দেখো। তো তাহলে আমরা লিখব যে দেখো, দেশের আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষই তো কৃষি নির্ভরশীল। তো তাই প্রথমেই লিখতে হবে যে দেশের অধিকাংশ কৃষি নির্ভর মানুষকে নিয়েই কিন্তু আমাদের দেশ, ঠিক আছে? আর তাদের উন্নতি কিন্তু আমাদের দেশের উন্নতি, বোঝা গেল? আর তাদের মঙ্গল সাধনেই কিন্তু দেশের প্রকৃত মঙ্গল। ওই যে বলছে রমা কৈবর্ত, হাসিম শেখ, এদের যদি কোনো মঙ্গল না হয়, তাহলে আমার আর তোমার মঙ্গল হয়ে কি হবে? তুমি কি দেশ? তাহলে বুঝতেই পারছো যে দেখো, আবারও তোমাদের বলছি যে দেশের অধিকাংশ কৃষি নির্ভর মানুষকে নিয়েই কিন্তু দেশ। তো তাদের উন্নতি কিন্তু দেশের উন্নতি, আর তাদের মঙ্গল সাধনই দেশের প্রকৃত মঙ্গল। তাই 10কে ছেড়ে 1-এর
মঙ্গলে কিন্তু দেশের মঙ্গল করা কিছুতেই সম্ভব না। বুঝতে পারছো তো? তাই কৃষিজীবী 10 জন যদি ক্ষিপ্ত হয় তাহলে দেশের কিন্তু একেবারে সমূহ বিপদ বা সমূহ ক্ষতি। এইটুকু শুধু আমরা বুঝতে পেরেছি, এইটুকু লিখলেই তোমাদের কিন্তু যথেষ্ট। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। এবার বাকি যে চারেরটা তো অনেকটা বড়, আচ্ছা দেখছি। এবার তোমরা ওই 4 আর 5 তোমরা নিজেরা করো। তো আমি তো 3খানা বলে দিলাম, নিয়মও বলে দিলাম, উদাহরণগুলোও আছে। মোটামুটি তোমরা করতে শুরু করো। তোমরা দেখো, আর কোথাও যদি তোমাদের অসুবিধে হয় বা না পারো, তো তখন আমাকে বলবে, আমি তোমাদের তখন বলে দেবো। তাহলে দেখো, তোমরা মোটামুটি এই দুটো তোমরা করবে, 4 আর 5 তোমরা নিজেরা করবে। আমার মনে হয় তোমরা পারবে এবং আমার থেকে আরও বেশি ভালো পারবে। তোমরা চেষ্টা করো। আর আমি যেভাবে বলে দিলাম ওইটুকু লিখলেই কিন্তু তোমরা 5-এ 5 পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অতএব আর বইয়ের যেগুলো আছে সেগুলো বাদেও কিন্তু তোমরা বাইরের যে মানে কি বলবো, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু পড়ে তোমরা বোঝার ক্ষমতাটা অর্জন করো। সেটাই আমি তোমাদের বলতে চাই, তাহলে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের সারাংশ। তো মোটামুটি তোমরা চেষ্টা করবে। তোমাদের কোনো অসুবিধা হলে নিশ্চয়ই স্কুল একদিন খুলবে, তখন ক্লাসে বলবে, আমি আলোচনা করে দেবো। আর এই দুটো তোমাদের থাকবে, এই দুটো আমি তোমাদের ক্লাসে ধরবো। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই সারাংশের ক্লাস থাক, আমরা পরের দিন অন্য ক্লাসে চলে যাব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখছি।